ডক্টর ইউনূসের দিন পুড়িয়ে এসেছে। ভারতের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের আগে ডক্টর ইউনূসের সরকারকে বিদায় নিতে হবে। ডক্টর ইউনূসের এখন ক্যাবিনেটে যারা আছেন তার 90% সদস্যকে বিদায় নিতে হবে। কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে 40-50 জন স্টুডেন্ট থাকার কথা, যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয়? আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি। শেখ হাসিনাকে শেষ করতে এসে নিজেই শেষ হয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ কিন্তু এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করছে যে কিভাবে ডক্টর ইউনূস নিজে শেষ হয়ে যাচ্ছে। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত থাকবে। আসসালামু আলাইকুম। দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যে যেখান থেকে আমাদের নিউজটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিও, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনটিতে আওয়ামী লীগবিহীন হবে না, অর্থাৎ আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না সেই রকম কোনো নির্বাচন বাংলাদেশে ভারতেরা হতে দেবে না। সুতরাং এখন ভারত যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তটি হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিহীন অর্থাৎ আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। এই তার যে অবস্থান, এটি কিন্তু মোদী সরকারের অবস্থান না, ভারতের সর্বদলীয় যে বিরোধী দল সহ রাজনৈতিক যতগুলো দল আছে সবাই মিলে এই সিদ্ধান্তটি নিয়েছে। এবং এই সিদ্ধান্তটি বাস্তবায়িত কিভাবে হবে? ডক্টর ইউনূসের দিন পুড়িয়ে এসছে, কখন পুড়িয়ে যাবে আমরা জানি না। তবে নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনূস মসনদে বসে থাকতে পারবেন না, কারণ মসনদে বসে থাকার জন্য তার যে শক্তি সামর্থ্য দরকার। আপনি দেখেন দুদিন আগে এই বিএনপির নেতা জনাব তারেক রহমান বলেছেন যে এই সরকার নির্বাচন পরিচালনা করতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না। এই কথাটি বলার সাথে একটা কানেকশন আছে, একটা যোগসূত্র আছে। তিনিও এখন দিল্লির সাথে আলাপ আলোচনায় আছেন, তিনার সাথেও দিল্লির কিছু যোগাযোগ আছে। আওয়ামী লীগের সাথে না থাকুক, কিন্তু দিল্লির সাথে তারও যোগাযোগ আছে। দিল্লি তাকেও সরাসরি বলে দিয়েছে যে আপনি যদি কোনো সুষ্ঠু নির্বাচন চান, যে নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী হন বা শেখ হাসিনা হোক বা অন্য কেউ হোক, সেই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে গেলে আওয়ামী লীগকে সাথে নিয়েই করতে হবে। তা না হলে ভারত সেটি অ্যাকসেপ্ট করবে না এবং সেই নির্বাচনের ফলশ্রুতিতে কেউ ক্ষমতায় বসে দীর্ঘদিন ক্ষমতা দায়িত্ব পালন করবে, সেই অবস্থাও বাংলাদেশে থাকবে না। তাই এই তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন এটার সাথেও কিন্তু একটা ইঙ্গিত কিন্তু এখানে আছে। বলে না আকলমানকে ইশারা, তো ইশারাই কাফি। এই ইশারাতে আপনাকে একটা বুঝে নেবেন, তার মানে হচ্ছে নির্বাচনের আগে ডক্টর ইউনূসের সরকারকে বিদায় নিতে হবে। ডক্টর ইউনূসের এখন ক্যাবিনেটে যারা আছেন তার 90% সদস্যকে বিদায় নিতে হবে। বিদায় নিয়ে নতুন করে অ্যাকসেপ্ট সরকার ক্ষমতায় আসবে। হেড অফ দ্য স্টেট যিনি আছেন তিনিই থাকবেন, হেড অফ গভর্নমেন্ট নতুন করে আসবেন। সেই হেড অফ গভর্নমেন্ট নতুন করে এসে সুন্দর করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচন হবে পার্টিসিপেটরি। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাতে ইসলামী, নাসটি এনসিপি সহ যারা যারা আছে তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। একটা জিনিস বলে রাখি, ভারতের এখানে কনসার্ন থাকার যথেষ্ট কারণ আছে। কারণটা হলো আপনার বাড়িতে যদি আগুন লাগে, আপনার যে প্রতিবেশী তার বাড়িতে পানি ডালতে হয়। কেন ডালতে হয়? কারণ আপনার আগুন তার বাড়িতে গিয়ে ফেলবে। এখন যদি ভারত আমাদের প্রতিবেশী না হয়ে চায়নার মতো দূরে হতো অথবা পাকিস্তানের মতো দূরে হতো, আমেরিকার মতো দূরে হতো, তাহলে ভারত এসব নিয়ে চিন্তা ভাবনা করার দরকার ছিল না। কিন্তু ভারতের 4000 মাইলের উপরে ভারতের সাথে আমাদের সীমারেখা, এই সীমারেখায় আমাদের সার্বক্ষণিক টহল চলছে। এখানে এখানে বৃষ্টি হলে ওখানে ঢল নামে, ওখানে ঢল নামলে এখানেও ঢল নামে। তাহলে আপনি তো কোনোভাবেই চেষ্টা করলেই পারবেন না। ভৌগোলিকভাবে আমাদের অবস্থানটা সেরকম। তাই আমরা এখন যে জিনিসটা এই ভিডিওর মাধ্যমে মেসেজটা দিতে চেয়েছি সেটা হলো অল্প কিছুদিনের মধ্যে 2-1 মাসের ভিতরে আপনারা দেখতে পাবেন যে ডক্টর ইউনূস সরকার অপারগতা প্রকাশ করে হয় ক্ষমতা ছেড়ে দিয়েছে, না হয় ডক্টর ইউনূসকে কিকড আউট করা হয়েছে। কিকড আউট করার পরে নতুন একটি সরকার সেখানে দায়িত্ব নেবে। সেই সরকারের দায়িত্ব হবে শুধু একটি, ওই হাতে গোড়া মারার কাজ তত্ত্বাবধায়ক সরকারের না। সংবিধান বদলায় ফেলা, রাষ্ট্র বদলায় ফেলা, জাতীয় সঙ্গীত বদলায় ফেলা, ওই শুয়োরদেরকে রাজনীতিতে রিহেবিটেশন করা, এই কাজ তত্ত্বাবধায়ক সরকারের না, এই কাজ জনগণের, এই কাজ দেশের মানুষের। তো ডক্টর ইউনূসের মতো এইরকম তত্ত্বাবধায়ক সরকার যিনি আসবেন, তিনি এসে 3 মাসের মাথায় একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য, সকল দলের অংশগ্রহণমূলক। এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে বিদ্যমান পরিস্থিতি, বিদ্যমান অবস্থা, সেই অবস্থা পরিবর্তন হবে এবং বাংলাদেশ তার স্বপ্নের ঠিকানার দিকে রওনা দিবেন। 21শে জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি, সেটি আমি অনেকটা কাছ থেকে দেখেছি এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছাই। আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি। আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি। আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন। যেমন ধরুন, অনেকে বলছে যে এখানে আসলে 19 জন, 20 জন কিংবা 22 জন মানুষ মারা গেছে। আমি প্রথম ধাক্কাই
অন্তত 12টি কিংবা তার চেয়ে বেশি লাশ পড়ে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে। পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল, কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম। তো কোনো স্টুডেন্ট আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি 2-3টি ক্লাসরুম, যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই, তারা সবাই নিহত হয়েছেন। কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে 40-50 জন স্টুডেন্ট থাকার কথা। যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয়? এটি নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে। তবে আমরা আশাবাদী, আমরা এখন আশা রাখছি যে যেহেতু এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে এবং ওনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে লাশের সংখ্যা কমিয়ে দেখে হয়তো কারোরই স্বার্থ নেই। তবুও প্রত্যাশা করব যে লাশের যে সঠিক সংখ্যা সেটি নির্ধারণ করে আপনারা জাতির সামনে তুলে ধরবেন। মনে রাখবেন, তা না হলে এই জাতি কিন্তু আপনাদেরকে কাউকে কোনোদিনও ক্ষমা করবে না। আমরা মাইলস্টোন কলেজের যতগুলো শিক্ষার্থী নিহত হয়েছে, দগ্ধ হয়েছে, স্পটে মারা গিয়েছে, হাসপাতালে মারা গিয়েছে, আমরা প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড চাই। সে কোন ক্লাসে পড়েছিল, তার বাবা মাকে, সে কিভাবে নিহত হলো। এবং আরেকটা জিনিস আমি চাই, আমি জানি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল উপস্থিতি কাউন্টিং মেশিন আছে। আমরা জানতে চাই যে ওই দিন স্কুলে কতজন শিক্ষার্থী কে কে কোন কোন ক্লাসে উপস্থিত ছিল এবং তাদের কতজনের মৃতদেহ পাওয়া গেল। এই কথাটি আমি কাউকে টার্গেট করে বলছি না, তবে অনেকে সন্দেহ করছেন যে এই বিষয়টি নিয়ে একটি রাজনীতি হতে পারে। দর্শক মন্ডলী, আপনাদেরকে জানাতে চাই, বাহিনীতে যারা আছেন সবাইকে বলতে চাই, এই দেশে লাশ নিয়ে বহু রাজনীতি হয়েছে। আমরা অন্তত আমাদের সন্তানদেরকে নিয়ে আর কোনো রাজনীতি এই দেশে দেখতে চাই না। আমরা চাই যেন এটি একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসে এবং সত্যিকার অর্থে যারা নিহত হয়েছেন তাদের একটি তালিকা আমাদের কাছে স্পষ্ট হয়। আমরা যেন কোথাও থেকে অভিযোগ শুনি না যে এমনটি হয়নি, এমনটি হয়েছে কিংবা কম বেশি করা হয়েছে। আমি সকল শ্রেণীর, সকল পেশার এবং যারা যে যে দায়িত্বে যেখানে আছেন, মেডিকেল, বিভিন্ন মেডিকেলগুলো, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী যারা আছেন, আশা করি আপনারা সবাই মিলে এই কাজটি করবেন। তাহলে আপনাদেরকে সবাই কিন্তু দোষের চোখে দেখবে, হয়তো একটা ব্লেম দিবে যেটা করেছে। নিশ্চয়ই আপনারা সে ব্লেম নেবেন না। শেখ হাসিনাকে শেষ করতে এসে নিজেই শেষ হয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ কিন্তু এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করছে যে কিভাবে ডক্টর ইউনূস নিজে শেষ হয়ে যাচ্ছে। তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে শেখ হাসিনা বাংলাদেশের ভালো শাসক ছিল, আমি এটা বলছি না। তবে বাংলাদেশ ইতিহাসের 55 বছরে একটাও ভালো শাসক পায়নি, কেবলমাত্র জিয়াউর রহমান ছাড়া। বাদ বাকি যতগুলো শাসক এসেছিল সবাই নিজেকে পূজারি করেছে। এই সরকারও সেদিক থেকে ব্যতিক্রম নয়, এই সরকারও সেই পথেই হাঁটছে। বিষয় বিভিন্নভাবে আমরা ওইটা উপলব্ধি করতে পারছি বা বিভিন্ন প্রমাণ তথ্য আদি আমাদের সামনে কিন্তু নতুন করে আসতে শুরু করেছে। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলছি যে ডক্টর ইউনূস নিজে শেখ হাসিনাকে শেষ করতে এসে নিজের বিপদ নিজেই টেনে নিচ্ছে। তেমন করে আপনি যদি দেখেন যে বর্তমান শেখ হাসিনার যারা সমর্থক, তাদের উপর ডক্টর ইউনূসের যে ব্যবহার, এই ব্যবহার দেখে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই অবাক হয়েছে যে আমরা যাকে এদেশের দেবতা মনে করে শাসনভারের দায়িত্ব দিলাম, আর সেই লোকটাই কিনা ক্ষমতায় গিয়ে পল্টি নিতে শুরু করবো। এই বিষয়গুলো কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপলব্ধি করছে। একই সাথে এই সরকার কিন্তু আওয়ামী লীগের প্রতিপক্ষ অলরেডি বানিয়ে নিয়েছিল, মানে শেখ হাসিনার সমর্থকদেরকে প্রতিপক্ষ বানিয়ে নিয়েছিল, মানে বানিয়ে এখন পর্যন্ত নিয়েছে, যার ফলে সরকার কিন্তু একটা বিপর্যয়, বিধ্বস্ততার রূপ কিন্তু আমরা অলরেডি দেখতে পেরেছি। এখন কেন আমি বলছি যে ডক্টর ইউনূস কিভাবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। প্রিয় দর্শক, আপনারা অনেকে জানেন যে কয়েকদিন আগে যে গোপালগঞ্জে যে সংঘর্ষ হয়েছিল, সেখানে কিন্তু এনসিপির নেতারা কিন্তু গিয়েছিল, সেখানে আওয়ামী লীগের সাথে বেশ কিন্তু রক্ষণাবেক্ষণ কিন্তু একটি ঘটনা কিন্তু ঘটেছিল। সেখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, সেখানে কিন্তু হচ্ছে পুলিশ, সেনাবাহিনী গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আপনারা কিন্তু অনেকেই দেখেছেন। এই বিষয় নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ উত্তাল রয়েছে। আপনারা অনেকে জানেন যে আগস্ট মাসে শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন। এই মাসে কিন্তু পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন, এমনটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আমাদের সাথে থাকুন।